ঠিক আছে। शुक्रिया ছোট ভাই সত্যজিৎ খবরে সাহিত্য সম্মেলনের আয়োজন করেছি। সম্মেলনে বিশিষ্ট গুরুজনেরা উপস্থিত হয়েছেন। অনেকেই নিয়মিত নূতন করে জাগরণ ঘটানোর জন্য নূতন করে আমরা যারা তার সঙ্গে যেই বাবদ এখন আপনাদের সামনে সংক্ষেপ এ সম্পর্কে আলোচনা করার জন্য আমি জনাব মাওলানা আমজাদ হোসেন সাহেবকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করছি। এটা অনেকটা সাহিত্যের অভাব পূরণ করতে পারবেন সেই উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ব্যক্তিগত যখন ধর্মের অস্তিত্ব বিপন্ন হয়েছে, অসত্যের বিজয় হয়েছে, সত্য নিনাদে লাঞ্ছিত হয়েছে, মানবিকতার ইতিহাস ভুল পথে পরিচালিত হয়েছে, মানুষের আধ্যাত্মিক জগতে চরম শূন্যতা বিরাজ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার মনোনীত এবং প্রতিষ্ঠিত সেই কথাই পুনরুক্তি করে আমি বলছি, কি সুন্দর কথা উনি করলেন যে আজকে হারোয়া থেকে আরম্ভ করে আর এই রাজাহাট এই অঞ্চলে আরো অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে তাদেরকে একটু এরপর ব্যাগ পরিয়ে বরণ করছেন নতুন দিল্লি থেকে এসেছেন বিশিষ্ট সমাজসেবী এরপরে বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক ও প্রাবন্ধিক এরপর গ্রহণ করছেন বিশিষ্ট এরপর ব্যাগ এরপর ভাষণ রাখছেন। তারপরে আমাদের বিশিষ্ট অতিথিরা তারা একের পর এক আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ উপস্থিত মঞ্চে উপবিষ্ট মাননীয় শ্রী অঞ্জন ভট্ট মহাশয়, মাননীয় জনাব আব্দুর রাউফ সাহেব, দিল্লি থেকে আগত ডক্টর আর রাঘবন সাহেব, এছাড়া বাংলা সাহিত্যে বা সাংবাদিকতার এক ঝাড় তারকা আপনাদের সামনে তারা উপবিষ্ট। কি বলছে সাহিত্যিক শুরু। আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রান্তীয় পর্যটন জানাই আমার গভীর হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা। আজ আমি এখানে দাঁড়িয়েছি, এখানে তোমার একটা স্বপ্ন ছিল। অগণিত পবিত্র হৃদয় স্নেহ ভালোবাসা জানাবে আমায়, অসংখ্য হৃদয়ের করে রইব অমর হয়ে হারিয়ে সভা। অক্ষত শরীরে নয়, ক্ষত বিক্ষত দেহ আর রক্তাক্ত পোশাক নিয়ে সর্বরথে রমনা দেব সর্বদেশে তাদের শোকাস্ত্র মুখে দিয়ে। শত লক্ষ হৃদয় করিবে হায় হায়, তুমি যাও আজ কোথায়? বাতিলের ভরা রাজের জালিমের অত্যাচারে আমরা বড় অসহায়। আমাদের ছেড়ে তুমি গেলে আগে, তুমি তো আছো বেশ মহাসুখে। সর্বসিংহাসন পেয়ে কি ভুলে গেলে আমরা যে মহাদুখে? এসে তারা ফিরে পুষ্পগান নিয়ে বাতিলের প্রদীপ নিভাতে, তার প্রজাপতি হয়ে পুষ্প গর্ভকারী শহীদের পাড়ার দিকে। বিশিষ্ট সাহিত্যিক, রাহিলা পত্রিকার সম্পাদক, ফলেহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুর রব খান, তাকে আমি মাইক্রোফোনের সাথে আলোচনা করছি। অর্থনৈতিক সভাপতি, মঞ্চে পরিচয় সাহিত্য প্রতিদিন পত্রিকার অন্য বস্তু ভাষায় দিল্লি থেকে আগত সম্মানীয় অতিথি এবং আরো প্রারম্ভিক সাহিত্যিক সম্পাদক আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সামান্য সাহিত্য সম্পর্কে জিজ্ঞাসা করব। গ্রামের মর্যাদা আমরা আভাস করি, বিভাগ করি, আবার নিরবিতে একাকার হয়ে যায়। আমাদের ভিতরে হিন্দু নেই, আমাদের ভিতরে মুসলিম নেই, আমাদের ভিতরে আছে মানবতা। আমরা মানবতার সন্তান। আমাদের সাহিত্য এই গ্রাম থেকে যেগুলো বলেছে সেই সাহিত্যের প্রাণ আমরা অনুভব করতে পারি মানবিক চেতনা। শহরে যেসব সাহিত্য সৃষ্টি হয় সেই সাহিত্যের প্রাণ নেই। সেই সাহিত্য জীবনের সঙ্গে জীবনের ধর্মের সংখ্যা যোগ করে দেয়, মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপন করতে পারে না। অথচ মিডিয়ার মাধ্যমে, প্রচার মাধ্যমের মাধ্যমে সেই সব সাহিত্যই আমাদের নবচেতনার যেসব পাঠক বর্গ আছেন তাদের হৃদয়কে খুব পরিশুদ্ধ করে তোলে।
আমার যখন তুলে ধরে তখন সে সাহিত্যের মধ্যে জীবনের স্বাদ যদি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, জীবনের দুঃখ এরপর রাজারহাট পঞ্চায়েত সমিতির সদস্য দুলালী ইসলাম মহাশয়াকে ব্যস্ত নিয়ে বরণ করে কবিতা আবৃত্তি করছে ছোট্ট একটি ছেলে শাহরুল আলম। তারপর তথ্যপূর্ণ এবং মূল্যবান বক্তব্য নির্বাচনের সঙ্গে রাখবে। এই নগরে পুকুর ভরা তলায় তুমি জোরে বিপদ থেকে বিড়ালো উঠলো গাছে চড়ে গাছের থেকে বলল বিড়াল ছিল সাড়ে মত শক্তি গুণের সঙ্গে তুমি দেখাও গায়ের জল। আসসালামু আলাইকুম। এই অডিও উপস্থিত মাননীয় সচিব আজকে বঙ্গবন্ধু পত্রিকায় আয়োজন করা সাহিত্য সভায় উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। সাহিত্য কি এসব তত্ত্ব কথা বেশি বলার দরকার নেই, তবে আমার মনে হয় একটা দুটো কথা আমি সংক্ষেপে কয়েক মিনিট সময় নিয়ে বলতে চাই। যদি মানুষের অভিজ্ঞতাকে অনুভূতিকে ভাষার মাধ্যমে একটা সাহিত্য দেওয়া যায়, একটা পার্মানেন্ট দেওয়া যায়, তাহলে সেটা সাহিত্য। সাহিত্য রচনা করা হয়েছে, তার নানান প্রকরণ, তার ফল, তার ইতিহাস, এগুলোকে একটু জানা দরকার। যেমন ধরুন বাংলা সাহিত্য যদি, তাহলে বাংলা সাহিত্যের যে সুদীর্ঘ ঐতিহ্য আছে চর্যাপদ থেকে আরম্ভ করে মধ্যযুগের আলাওল থেকে বা ধরুন নানা রকমের বৈষ্ণব পদাবলী থেকে আধুনিক যুগ ওপার বাংলারও যে সাহিত্য রচনা করা হচ্ছে, সব কিছুই বাংলা ভাষার সাহিত্যের ঐতিহ্যের মধ্যে পড়ে। তো কোনো সাহিত্য পত্রিকা যদি সত্যিকারের মূল্য, আমরা আশা করব যে তারা সেই ঐতিহ্য সচেতন হয়ে পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানো হবে। কারণ মনে হয় যে তারা তো নিজের কৃতিত্বে নিজেরা অনেক সম্মান অর্জন করেছি, তাদেরকে সম্মান জানানোর মধ্যে দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। সাহিত্যিক প্রত্যন্ত এলাকার জ্ঞানীগুলো বুদ্ধিজীবী সুধীবৃন্দ, বঙ্গবন্ধু পত্রিকা আর বিশ্ব পরিবার দিবস 2005-এর 5ই জুন, সেই দিবসেই তার একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত করছে, সব আরো উজ্জ্বল করবে। বঙ্গবন্ধু বাস্তবে কি বাংলা বলতে পারা যায় এখনো শিশু জীবন কেটে উঠেনি। পড়ে রয়েছে কৌশল, পড়ে রয়েছে যৌবন, ভাগ্যস্য কামনা প্রতিটি পাঠক কাম্য এবং উচিত। আমি আজকের এই সাহিত্য সম্মেলনে অংশসহ বঙ্গবন্ধুর সম্পাদক ও বিভিন্ন কর্মী ভাইদিগতের আন্তরিকতার সঙ্গে দোয়া রাখছি, কোনদিন মুসলিম কোন বাংলা পত্রিকা নাই। এটা নিশ্চয়ই বড় দুঃখের, বড় ক্ষোভের অভাব, গোটা মুসলিম জাতির অভাব। এটা রীতিমতো একটি লজ্জা, গোটা জাতির লজ্জা। তাই সমস্ত শিক্ষিত পরিবারের মানুষদেরকে বঙ্গবন্ধু পত্রিকার সঙ্গে সর্বতভাবে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি বিনীত নিবেদন রাখছি। বিশেষ করে অর্থ দিয়ে আরো ত্বরান্বিত করুন। এখানে উপস্থিত মর্যাদা সম্পন্ন সাহিত্যিক, লেখক এবং সাংবাদিক যারা এসছেন, আমি তাদের কাছে বিনীত নিবেদনের সঙ্গে কথা বলতে চাই। যে কথা ইতিপূর্বে সম্পাদক সাহেব বলেছেন, কাঁটা হাতে লিখতে লিখতে বঙ্গবন্ধু পত্রিকায় হয়েছে অনেকের পাতার জায়গা, কিন্তু যাদের হাত থেকে আছে তারা যদি নিচু মনে করে, ছোট মনে করে বঙ্গবন্ধুর কিছু লেখা, কিছু সংবাদ, কিছু সাহিত্য যেমন প্রয়োগ করেন, তাহলে বঙ্গবন্ধু আরো মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এটা বিভিন্ন বুদ্ধি
বুদ্ধিজীবী মানুষ স্পষ্ট হয়ে দাঁড়াবে। তাই এটাও রীতিমতো একটি সদাচারে জারিয়ার অন্যতম অঙ্গ। আপনার সর্বিক দানের অংশ বঙ্গবন্ধু পত্রিকাকে দিন। অন্য সুধীমণ্ডলী যারা রয়েছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, যদি আপনাদের কাছে কোনো ধরনের আর্থিক সহযোগিতা যা পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে বা পিছিয়ে পড়া জাতির স্বার্থে, পিছিয়ে পড়া বা গুছি গুছি পায়ে হাঁটা কোনো সমাজ দিয়ে বঙ্গবন্ধু পত্রিকাকে একটি অটোনমাস একটি স্বয়ংসম্পূর্ণ পত্রিকা বানাতে এই প্রেস বা ছাপাখানার অভাবকে দূর করার জন্য আমি সকল পাঠক পাঠিকা, শ্রমিক, শিক্ষিত, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক সকলের কাছে আমার নিবেদন রেখে আমার বক্তব্যের ইতি টানছি। ধন্যবাদ। আমার শ্রদ্ধ পণ্ডিত, জ্ঞান বিভক্ত এবং সাংবাদিক, সাহিত্যিক যারা এখানে উপস্থিত আছেন, যে আলোচনা করেছেন যে আজকে একটা সাহিত্য সম্মেলন এখানে আলোচনা হচ্ছে, কিন্তু যে সাহিত্যই আমরা তৈরি করি না কেন, তার নদী, গাছপালা, আকাশ বাতাস, পৃথিবীর যা কিছু আছে, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য নিয়েই তিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। সবসময় সৃষ্টিকর্তার একটা উদ্দেশ্য থাকে। যিনি সাহিত্য রচনা করেন, যিনি সৃষ্টিকর্তা, আমার নবী বলেছিলেন যে শহীদের রক্তের চেয়ে একজন জ্ঞানী তার কলমের কালি অনেক বেশি মূল্যবান। কারণ একজন জ্ঞানী মানুষ, তিনি যা সমাজকে দিতে পারেন। আমরা যে নিয়ে যা কিছু নিয়ে কবিতা, প্রবন্ধিকা, আমি এদের গ্রাহক নই ঠিকই, কিন্তু এখানে হামিদ সাহেব আছেন, আমাদের বসি নাই, উনি আমাকে বললেন যে গুরু তুমি একটা পত্রিকার গ্রাহক হবেন। তা আমি স্বাভাবিকভাবে বললাম যে না, অনেকগুলো পত্রিকা নিতে পারবো না, কিন্তু উনি আমাকে জোর করে করেই দিয়ে আসেন এবং সেটা নিই। খুব স্বল্প পরিসরের মধ্যে দিয়ে আমি দেখেছি যে দুটি কয়েক লেখা আমার চোখে পড়েছে, ভালো লেগেছে, এবং কিছু লেখার কিছুটা লাইনের বানানের ভুল ইত্যাদি ইত্যাদি উল্টোপাল্টা আছে, সেগুলো বাদ দিলে আরেকটু যদি ভালো করে ভাবনা চিন্তা করে যদি লেখা যায়, আমার মনে হয় যে পাঠক সমাজ উপকৃত হবেন। এবং যারা সাংবাদিকতা করছেন, আমি এক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে একজন সাংবাদিক হতে গেলে তার কি কি গুণ থাকা উচিত। তিনি বলেছিলেন যে প্রথম হচ্ছে যে তিনি সৎ সাহসী হবেন, দ্বিতীয়ত তিনি হবেন আপোষহীন। কোনো গোষ্ঠীর কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো সাংবাদিক কখনো আপোষ করতে পারেন না। তৃতীয়ত তিনি যে ঘটনাগুলো উপস্থাপন করবেন সংবাদপত্রের মাধ্যমে, তা যেন এরকম হয়, স্থান, কাল, পাত্র, সময় এবং ব্যক্তি তা যেন সঠিক হয়। তা যদি না হয়, একটা পত্রিকার প্রথম পাতায় আমি একটা সংবাদ পরিবেশন করলাম, 3 দিন পরে আমি দুঃখ প্রকাশ করলাম যে অমুক তারিখে অমুক পাতায় যেটা বেরিয়েছিল সেটা ভুল। তাহলে ভুল কখনোই আজকের সমাজে, তিনি পড়াশোনা জানুন বা না জানুন, মানুষ কিন্তু অনেক সচেতন, মানুষ কিন্তু তাদের চিন্তা চেতনার দিক থেকে অনেক বেশি অগ্রসর। তাই যারা বুঝতে পারেন তারা শুনেও অন্তত এইটুকু বোঝেন যেটা মিথ্যা কথা বলছে, বা দেখেও বোঝেন যেটা সত্যি কথা বলছে। এবং যারা লিখছেন তাদের সেই লেখার মধ্যে দিয়ে যে কথাটা লিখবেন কোনো জাতির জন্য নয়, বিশেষত কোনো ধর্মের জন্য নয়, আমার আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে যে মানুষগুলো আজকে পিছিয়ে পড়ে আছে, যারা অনুন্নত, যারা সমাজের স্রোতধারা থেকে ছিটকে পড়েছে, আজকে আসুন সমবেত হয়ে আজকে আমরা আলোচনা করি এই সাহিত্য সম্মেলনে, যে আমরা বুক চিপিয়ে শীত দ্বারা মেরুদণ্ড খাড়া করে আমরা তাদের কথাই লিখবো, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা মুখের কথা জীবনে আমাদের সামনে তুলে বলতে পারে না, যাদের লেখাপড়া হয়নি,
যাদের এই সমাজ ব্যবস্থায় তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য তাদের কোনো প্রয়াস নেই। আসুন আজকে এই লড়াই হোক, সফল হোক, আমরা তাদের জন্য আগামী দিনে এই বন্যানুর আজকে শিশুগুলো গুটি গুটি পা পা করে যেন তারা হাঁটতে পারে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা শ্রেষ্ঠ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ সাহিত্য সম্পদ হিসেবে যেন আমরা পাঠক সমাজের কাছে তুলে দিতে পারি। এই অ্যাপিল আমি করবো যারা পৃষ্ঠপোষক আছেন, যারা উদ্যোক্তা আছেন, সম্পাদক এবং তাদের উপদেষ্টা কমিটি সকলের কাছে আমি আবেদন করে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আরেকবার সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। আমার সম্মুখে সুরবৃন্দ, প্রথমে যেটা আমার বলার ইচ্ছা, সে বঙ্গলোর পত্রিকার সঙ্গে আমি জড়িত নই, কিন্তু কালের এতে আমি জড়িয়ে পড়লাম কয়েকদিনের মধ্যে। আমি প্রথমে আপন সংস্থাকে অভিনন্দন জানাই রায়ার পঞ্চায়েতের পক্ষ থেকে। সত্যি ভুল হয়েছে, কিন্তু আমি পরিকাঠামো থেকে প্রতি আছি, যার ফলে ভুলটা হয়ে গেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। সেইখানে আমরা আপন সংস্থা মঙ্গল সংস্থাকে নিয়ে বসে পঞ্চায়েত সমিতি অফিসে আমরা নিজেরাই ঠিক করে নিলাম যে দুটো প্রোগ্রামই চলবে। সেই জন্যই আমি মঙ্গল সংস্থা যারা কর্মভার দিয়েছেন, আমার যেটা বলার বিষয়, বঙ্গবন্ধু পত্রিকা আমি এখন পড়িনি, এক ঝলক চোখে দেখেছিলাম সভাধিপতির বাড়িতে। নিশ্চয়ই আগামী দিনে আমার কাছে একটা পত্রিকা আসবে। আমার যেটা বলার বিষয় আজকের দিনে যে বঙ্গবন্ধু পত্রিকার যে বর্ষপূর্তি উৎসব করছে, একটা ঐতিহ্যবান হলে আমার বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে নেবেন। এটা আমি বলতে চাই, আজকে আমাদের সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পৃথিবীর নানান দিকে নানানভাবে চেষ্টা চলছে জাতি বিদ্বেষ। আমরা চাই বঙ্গবন্ধু পত্রিকা আমাদের অঞ্চলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ একটি আনা যায়, এটা আমরা সকলে মিলে যে যেমনভাবে বাস করি আমাদের যেন আমরা বাস করতে পারি। সূর্য উদয় থেকে সূর্য উদয়ের শেষ প্রান্তে আমরা যেন ভাই ভাইয়ের মধ্যে মোটামুটি সম্পর্ক থাকে, যাতে রক্তের হোলি খেলা না হয়। সেই জন্য বলব, বঙ্গবন্ধু পত্রিকার যে বর্ষপূর্তি হচ্ছে, আগামী দিনে এই পত্রিকার বড় আকার ধারণ করুক এবং আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছো যে একটাই সংবাদ, আমরা মানুষ রূপেই বাস করতে চাই। বলবো বঙ্গবন্ধু পত্রিকার মধ্য দিয়ে সমস্ত মানুষকে আমরা সচেতনতার মধ্য দিয়ে আনবো। এখন যে সমস্ত মানুষ নিরক্ষর আছেন তাদের স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ করার দায়িত্ব নিতে হবে পত্রিকাকে, কারণ প্রতি মুহূর্তে মিথ্যে কথা পরিবেশন করে যাচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু পত্রিকা সেই জিনিস পারে আমার একই জায়গায় যাতে আনতে পারেন, এবং যাতে করে আমাদের যারা নিরক্ষর মানুষ এখনো আছে গ্রাম বাংলায়, তারা যেন না বিনা ওই টিপ ছুঁয়ে দিয়ে তারা যেন আর যেন না ঠকে। তাদের যে পূর্বপুরুষরা যেভাবে তাদের জমি জায়গা তারা বুয়েছেন, আর যাতে না খাওয়াতে হয়, কোনো ভাই যাতে টিপ ছুঁয়ে দিয়ে তাকে জমি ছাড়া না হতে হয়, এই জায়গায় বঙ্গবন্ধু পত্রিকা যাবেন, আমাদের সাহায্য সহযোগিতা থাকবে। এই কথা বলে সকল অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সুধীজনেরা, গুণীজনেরা, সমবেত সুধী মণ্ডলী, বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এ কথাই আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, কয়েক বছর আগে খুব সীমিত পরিসরে আমরা 4-5 জন মিলিতভাবে ঝাড়োয়া খারেজি মাদ্রাসায় বসে নতুন করে বঙ্গবন্ধু পত্রিকা প্রকাশের যে চিন্তা ভাবনা শুরু করেছিলাম, সেই 4-5 জন মানুষের সেই চিন্তা ভাবনার ফসল 4-5 হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এটা দেখে এবং এটা ভেবে নিশ্চয়ই ভালো লাগছে। বঙ্গবন্ধুর
পত্রিকার যে লক্ষ্য, সে লক্ষ্য সম্পর্কে পত্রিকার মাননীয় সম্পাদক মৌলানা আব্দুল মাতিন সাহেব আপনাদের সামনে খুব সংক্ষেপে দু একটি কথার মধ্য দিয়েই বুঝিয়েছেন। বিশেষ করে লেখার ইচ্ছা, পড়ার পরে সেই পড়াকে ব্যক্ত করার যে ব্যাকুলতা, সে হয়তো আছে, কিন্তু আনন্দবাজার বর্তমান পত্রিকায় সেই ব্যাকুলতা প্রকাশ করার জন্য যে মাপের ভাষা দরকার, সেই মাপের ভাষা হয়তো, সেই গুণের ভাষা হয়তো সবসময় সব পাঠকের মধ্যে থাকে না। ফলে তাদের সেই মনের ইচ্ছাকে ওই সমস্ত পত্রিকাগুলোর প্রকাশ করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। ফলে বঙ্গনুর পত্রিকা এই সমস্ত মানুষ যারা গ্রামে বসে ভাবে, যারা সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা বাড়িতে বসে কিংবা দোকানের মাথায় বসে একটু খবর জানতে চায়, সেই খবরগুলো বঙ্গনুর পত্রিকা ওই সমস্ত পাঠকদের কাছে পৌঁছে দেয়, তাদের মতামত নেয়। মাত্র 4 বছরের এই অক্লান্ত মেহনতে আজকে বঙ্গনুর পত্রিকা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ পর্যন্ত বিভিন্ন পাঠকদের হাতে পৌঁছে গিয়েছে এবং বঙ্গনুর পরিবার সেই পাঠকদের কাছে পৌঁছে দিতে পেরেছেন। বঙ্গনুর পত্রিকা শুধুমাত্র সংবাদ প্রকাশের পাশাপাশি সাহিত্য নিয়ে চর্চা এবং সেই চর্চার পাশাপাশি যারা সমাজের সুধী গুণীজন, তাদেরকেও সীমিত প্রচেষ্টার সামর্থ্যের মধ্য দিয়ে একটু পুরস্কার দিয়ে নিজেদের কৃতজ্ঞ করার যে প্রচেষ্টা এবছর থেকেই প্রথম শুরু করতে পেরেছে। আমার খুবই ভালো লাগছে যে আজকে আমরা কিছু গুণীজন পেয়েছি, যাদেরকে আমরা সামান্য পুরস্কৃত করতে পেরে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকতে পারবো এবং আমরা নিজেদেরকে অন্তত ধন্য মনে করতে পারবো। আমাদের মধ্যে আমরা সাংবাদিকতায় বহু মানুষকে দেখেছি, সংবাদের গুরুত্ব আবার কাউকে জিরো তৈরি বানিয়ে দিতে পারেন, এমনই একটা গুরুত্বপূর্ণ জায়গায় সংবাদ মাধ্যম আছেন। আমাদের গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সে ভূমিকা আপনারা সবাই বোঝেন এবং তার গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারেন। আমি সেই গুরুত্বের দিকে যাচ্ছি না কেন, সংবাদ মাধ্যমের যারা বিদগ্ধ পণ্ডিত তারা এখানে বসে আছেন। আমাদের এখানে সংবাদ প্রতিদিনের কার্যনির্বাহী সম্পাদক মাননীয় অঞ্জন বসু মহাশয় তিনি আছেন। আমি যখন মাদ্রাসা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, সেই সময় থেকেই অঞ্জন বাবুর কাছাকাছি হয়েছি এবং কলকাতাতে দাঁড়িয়ে একেবারে অসহায় গ্রাম থেকে যাওয়া খাবা ভোলা ছেলেদের মতো আমরা যখন আন্দোলন করতাম, তখন আমাদের মনের কথাগুলো একেবারে মেঘনা চাইতে জলের মতো যখন সংবাদপত্রে বেরিয়ে আসতো, দেখে আমরা অত্যন্ত অবাক হতাম। একটা সময় যখন কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল, আপনাদের এখনো মনে পড়ে, কার্গিল যুদ্ধের সময়ে মুসলমানরা যেন সবাই রাতারাতি পাকিস্তানি গুপ্তচরদের সাহায্যকারীতে পরিণত হয়েছে। শুধুমাত্র কেন্দ্রের তদারকি সরকারের এই মনোভাব নয়, বরং সারা ভারতবর্ষের সংবাদপত্রগুলো এমনই ভাবে জাহির করতে শুরু করলেন এবং বিভিন্ন জায়গা থেকে লুঙ্গি পরা মাঠের দিন মজুরদের ধরে বলা হচ্ছে এরা সবাই ISI এর কাছে সংবাদ পাচার করছে। প্রথম সারির দৈনিক পত্রগুলোতেও সে সংবাদ ছবি সহ যখন প্রকাশ হচ্ছে, ভারতবর্ষের 100 কোটি মানুষের মধ্যে যারা সংখ্যাগুরু, তাদের মধ্যে বৃহৎ অংশের মানুষের কাছে একটা ধারণাও পৌঁছাচ্ছে।
ঠিক সেই সময়ে একদিন কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে বসে আমি আজকের আমাদের এখানে উপস্থিত অঞ্জন বাবুর যে ব্যর্থহীন প্রতিবাদ শুনেছিলাম, সে প্রতিবাদ আমার মতো একজন সামান্য প্রতিবাদী ছেলে কখনো ভুলতে পারে না। এবং সমস্ত পত্রিকাগুলো যখন ISI এর গল্প খেঁদে গরম সংবাদ তৈরি করতে ব্যস্ত, তখন সমাজের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষগুলোকে কিভাবে ভুল বা ভাঙবেন, কিভাবে তাদের কাছে সঠিক মেসেজ বার্তাটা পৌঁছে দেবেন, আমি সেদিন কিন্তু অঞ্জনবাবুর ব্যাকুলতা দেখেছিলাম। আপনারা জানেন, মাদ্রাসা শিক্ষা নিয়ে আজ থেকে 3 বছর আগে এ রাজ্যের সর্বত্র একটা আলোড়ন, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবং সেই ভুল বোঝাবুঝির সূচনা করেছিলেন আমাদের রাজ্যের সব থেকে বড় যে বাংলা সংবাদপত্র, তারাই কিন্তু। রাতারাতি বাংলার যারা প্রথম সারির রাজনৈতিক নেতা, মন্ত্রী, আমলা, তাদের সবাই ভোরে পাল্টে গেল। বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, সাগর থেকে পাহাড়, ISI বলে চিৎকার শুরু হলো। অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেল, অনির্দিষ্টকালীন জন্য ছুটি ঘোষণা করলেন। কলকাতায় সভা হবে, তেঁতুলিয়া মাদ্রাসার প্রধান কর্মকর্তা মাওলানা তোজাম্মেল হোসেন সাহেবকে আমি কিছু ছেড়ে যাওয়ায় উনি বলছেন, কেন আমাদের মাদ্রাসা তো বন্ধ? আমি বললাম, কেন? বললেন, এখানে পাকিস্তানের গুপ্তচর খোঁজার জন্য পুলিশের গোয়েন্দা বিভাগ যেভাবে তৎপর হয়েছে, জানি না কখনো ভুল বোঝাবুঝিতে কোনো অঘটন ঘটবে কিনা, তাই মাদ্রাসা অনির্দিষ্টকালীন জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। যখন মাদ্রাসা সমস্ত থেমে যাবে, তখন ছাত্রদের আবার মাদ্রাসায় আসতে বলা হবে। ঠিক সেই সময়ে আমি দেখেছি যে আমাদের এখানে আছেন সংবাদ প্রতিদিনের যিনি সম্পাদক, তিনি মাদ্রাসাগুলো যে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, হকুল ওয়াতান মিনাল ঈমান, তা প্রকাশ করেছিলেন। এবং তিনি শুধুমাত্র সংবাদ প্রকাশ করেই থেমে থাকেননি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা করেছেন, মাদ্রাসার পুরো বিষয় সম্পর্কে তিনি বুঝিয়েছেন এবং তার ভুলটা ভেঙে দেওয়ার জন্য যে মানুষটির সব থেকে বড় বলবো না, একমাত্র পদক্ষেপ ছিল বলা যেতে পারে, সেই মানুষটি কিন্তু অঞ্জনবাবু। তাকে আজকে আমরা এই মঞ্চে পেয়েছি। এই মঞ্চে পেয়ে আমার মনে হচ্ছে যে আমাদের এই সবার মান অনেকটাই বেড়েছে। তাদের কাজ, এই মহান কাজের জন্য আমরা কখনো ভুলবো না তার কৃতিত্ব। আমরা যখন রাস্তায় চেঁচামেচি করছি যে মুখ্যমন্ত্রী মাধ্যমিক যারা পাস করেন, যারা উচ্চ মাধ্যমিক পাস করেন, তাদের হাতে করে যদি সম্মানিত করতে পারেন, সংবর্ধনা দিতে পারেন, তাহলে আমরা পাবো না কেন? অঞ্জনবাবুই প্রথম একজন দৈনিক প্রথম সারির সংবাদপত্রের সম্পাদক, যিনি প্রবন্ধ লিখে এবং বুদ্ধবাবুর সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন, আপনি এটা ভুল করছেন। মাধ্যমিকের ছেলেদের এবং উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের যদি সংবর্ধনা দিতে পারেন, তাহলে মাদ্রাসার ছেলে মেয়েরা কি অন্যায় করলো যে তাদের হাতে করে আপনি পুরস্কৃত করতে পারবেন না, সম্মান দিতে পারবেন না? তার কথাতেই বুদ্ধবাবু আসতে বাধ্য হয়েছিলেন। অতএব অঞ্জনবাবু তিনি সামনে আছেন, সামনে রেখে তার প্রশংসা আমি করতে চাই না। আমাদের এখানে আর একজন যাকে সাংবাদিকতায় পুরস্কৃত করা হবে, জনাব আব্দুল রাউফ সাহেব। রাউফ সাহেবকে আপনারা সবাই জানেন, সংবাদ প্রতিদিনে যিনি প্রতি সপ্তাহে একবার করে লিখতেন। বুধবারের সকাল কখন হবে আর রৌফ সাহেব কোন বিষয়ের উপরে লিখবেন, তার হেডলাইনটা না দেখা পর্যন্ত বা চারের পাতা খুলে অন্য পৃষ্ঠাগুলোয় কি সংবাদ আছে, এই সংবাদের দিকে নজর আমাদের যেত না। পরবর্তীকালে উনি বৃহস্পতিবারে করে লিখতেন, এখন আর লেখেন না। উনি মনের আমাদের
বোবা মানুষগুলোর ভাষা ফুটিয়ে তোলার জন্যে তাকে আমরা আজকে বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানাবো। নিপীড়নের, অত্যাচারের, মিথ্যা অপবাদের কোনো জবাব ছিল না, কোনো ভাষা ছিল না, কোনো বলিষ্ঠ মাধ্যম ছিল না। কিন্তু সারা সপ্তাহে যে বেদনাগুলো মনে নিয়ে কলকাতার আনাচে কানাচে পথে পথে আমরা ঘুরতাম, খুব বেশি হলে কলকাতা মাদ্রাসা থেকে ধর্মতলা পর্যন্ত 200, 250, 500, 5000 ছেলে নিয়ে একটা মিছিল করতাম। সপ্তাহের শেষে সেই কথাগুলোর, সেই মিথ্যা অপবাদগুলোর জবাব সংবাদ প্রতিদিনে রৌফ সাহেবের কলমেই বেরিয়ে আসত। তখনই মনের কিছু আক্ষেপ যেন গিরত। নিজের বোবা মানুষ তাদের ভাষা ফুটলে যেমন তাদের মনে স্বস্তি বাড়ে, আমরাও তেমন হাঁপিয়ে যাওয়ার পরে একটু স্বস্তি পেতাম। রৌফ সাহেব এখন আর লেখেন না। শ্রী অঞ্জন বসু মহাশয়কে আমাদের সীমিত সামর্থ্য দিয়ে একটু পুরস্কৃত করে আমরা নিজেরা ধন্য হতে চাই। আমাদের মাননীয় অঞ্জন বসু মহাশয়ের কাছে পুরস্কার তুলে দেবেন আমাদের বঙ্গবন্ধু পত্রিকার সুযোগ্য সম্পাদক মাওলানা আব্দুল মাতিন সাহেব। তার আগে প্রতি মাননীয় অঞ্জন বসু, কার্যনির্বাহী সম্পাদক, সংবাদ প্রতিদিন। শ্রদ্ধেয় অঞ্জন বসু মহাশয়, আমরা আপনাকে কেবলমাত্র একজন সাংবাদিক বলে মনে করি না, আপনি মজলুম ও অসহায় মানুষের একজন মুখপাত্র। আপনার প্রবন্ধ একদিকে যেমন অন্ধের চোখ খুলে দেয়, অপরদিকে সমাজ সংস্কারের কাজে প্রেরণা যোগায়। কার্গিল যুদ্ধের সময় রাজাবাজারের ছোট্ট ন্যাংটা মুসলিম বাচ্চাটি যখন দেশপ্রেমের প্রমাণ দিতে কার্গিল ফান্ডের জন্য চাঁদা তুলতে ব্যস্ত, ঠিক তখনই মুসলমানদের পাকিস্তানের গুপ্তচর বলে প্রচারের চেষ্টা চলছে। এমনই জটিল পরিস্থিতির মধ্যে আপনি বাকরুদ্ধ এই মুসলমান সমাজের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। লেখনীর মধ্য দিয়ে শুধু এই অপপ্রচারের জবাব দিয়েই ক্ষান্ত হননি, বরং সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে জুলুমের বিরুদ্ধে মাইক ধরেও প্রতিবাদ করেছেন। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষাদগারে যখন গোটা মুসলমান সমাজ দিশাহীন, মিথ্যা ও অপবাদের জবাব দেওয়ার যখন কোনো বলিষ্ঠ ভাষা ও মাধ্যম ছিল না, তখন এ সমাজ আপনাকে পেয়েছে একজন যোগ্য অভিভাবক হিসাবে। মাদ্রাসার ঐতিহ্য, মাদ্রাসার সৌভাগ্য আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। এই পিছিয়ে পড়া সমাজ আপনার যে ঋণ শোধ করতে পারবে না। আজ আপনাকে বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করে আমরা সে ঋণ শোধ করতে চাই না, বরং আপনি মূল্যবান সময় ব্যয় করে এই ক্ষুদ্র পুরস্কার গ্রহণ করে আমাদের ঋণের বোঝা আরো বাড়িয়ে দিলেন। আজ বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন 2005 থেকে আমরা আপনাকে বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করতে পেরে আনন্দিত ও গর্বিত। এই বঙ্গবন্ধুদের পক্ষে আব্দুল মাতিন সম্পাদক। আমরা তাকেও সংবর্ধনা জানাবো। নমস্কার, আপনাদের পুরস্কৃত করলেন। বিদ্যালয় জীবনের পর অত কোনো পুরস্কার আমার নেওয়া হয়নি। আমি বলেছিলাম কাল আমার অনুষ্পতি আলোচনাকে যে আমি যাবো আপনার কাছে, যেমন আগেও বহুবার দিয়েছি, কিন্তু পুরস্কার পর্বটা যদি আমাকে বাদ রাখতে পারেন। আমার কথা শুনেই আপনার কেউ শুনলেন। পুরস্কার নেওয়ার একটা কারণ হতে পারে কোনো কাজে বড় সাফল্য। কোনো কাজ করতে শুরু করলে যদি মাঝপথে থেমে যেতে হয়, অথবা যদি কাজ সম্পূর্ণ না করা যায়, তাহলে এই পুরস্কার গ্রহণের সার্থকতা কোথায়?
এই তথ্যটা আমার মনে কিন্তু এখন এখানে বসে খুব মনে হচ্ছে। যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, নিয়েছিলাম পেশা হিসাবে, আমার একটা বড় উদ্দেশ্য ছিল যে মানুষের কাছাকাছি থেকে মানুষের সুখ দুঃখের কথা বলে এই সমাজের যে ব্যাধিগুলো আছে তার সঙ্গে যেগুলো লড়াই করার সুযোগ পাওয়া যায়। শুধুমাত্র নিজের কেরিয়ার লাইফের কথা বলেছেন। 3 দশকেরও বেশি সংবাদপত্রের পরিচালনা এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত থেকে এখন জীবনের এই পর্বে এসে মনে হয় যে শুধুমাত্র বেতন পাওয়া ছাড়া সত্যি বোধহয় আর কিছু করা হয়ে উঠল না। আমার কলম মানুষের জন্য কতদূর ব্যবহার করতে পারবো তার সীমা ঠিক করার ক্ষমতা আমার নেই, কোনো সাংবাদিকের নেই। কি লিখবো, কিভাবে লিখবো? হয়তো মনে হয় আপাত দৃষ্টিতে যে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখছেন, যারা কাজ করেন তারাও ভাবে আমরা স্বাধীন, কিন্তু একটা পর্বে গিয়ে মনে হয় বোধহয় অন্তরাল থেকে একটা সুতো ধরা আছে যে তোমার বন্দি তুমি ছাড়াতে পারবে না। যদি ছাড়াতে যাও তাহলে তোমাকে নির্বাসিত হয়ে ঘরে এক করে বসে থাকতে হবে। আব্দুল রব সাহেবের লেখা বন্ধ হয়ে গেছে, কামারুজ্জামান কথা উল্লেখ করেছেন, তার কথা তিনি বলছেন 10 বছর ধরে আজ তার পালন করার ক্ষমতা আমার নেই। আব্দুল রব সাহেবের লেখা বন্ধ হয়ে গেল, তার চালু করার ক্ষমতা আমার নেই। আজকে আব্দুল মতিন সাহেব, কামারুজ্জামান, আপনাদের বঙ্গবন্ধু পত্রিকা আপনাদের অনুরোধে ফেলতে পারিনি। এসেছি ব্যক্তিগতভাবে, কোনো পত্রিকা কোনো প্রতিষ্ঠানের হয়ে নয়। আগামী দিনে যদি কখনো সুযোগ পাই বা চেষ্টা করব, আমি আশা করব আবার সেদিন ফিরে আসবে। আমি আবার আব্দুল সাহেবের পাশে পাবো। যে ব্রত নিয়ে 10টা বছর লড়াই করেছি, আবার সেই ব্রত পালনের জন্য আমাদের নতুন যুদ্ধ শুরু হবে। আমি আশা করব আমরা যুদ্ধে জিতব। যুদ্ধের জয় হবে মানবতার আদর্শ, শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থ নয়। যদি সেদিন লক্ষ্যে পৌঁছানোর পর যদি সত্যি কেউ পুরস্কার দিতে চান, আমি সেদিন আনন্দ গ্রহণ করব। নমস্কার। সাংবাদিক ও সামাজিক চতুরঙ্গ পত্রিকা কলকাতা। মাননীয় আব্দুল রব সাহেব, আপনার প্রশংসা করার ভাষা আমাদের জানা নেই। তবে বাংলা সাহিত্যের নীল আকাশে আপনার মতো একজন পাণ্ডিত্যের শুভকামনা না করলে চিরকাল স্মরণ থাকবে। আপনার প্রদান সমকল তখন মুসলিম জাতি আপনার প্রবন্ধ পড়ে আশার আলো দেখেছিল। দুর্নীতির সঙ্গে আপোষ না করার কারণে সকলের সাথে আপনার সহবস্থান গড়ে ওঠেনি, কিন্তু তাতে আপনি অনুতপ্ত হননি, বরং আপনার প্রতিবাদী কলম আরো বলিষ্ঠ রূপ ধারণ করে আপনার লিখিত গবেষণালব্ধ প্রবন্ধ সন্দর্ভ পড়ার জন্য সত্যপ্রিয় পাঠক সমাজ পাঠকের মতো অপেক্ষা করে থাকে। মুসলিম সমাজের জন্য আপনার সত্যনিষ্ঠ লেখা চির অবদিত। আমরা আপনার অবদানের বিনিময়ে বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করছি না, বরং আপনার কৃতিত্বের কিঞ্চিত নিদর্শন স্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তার প্রদান করতে পেরে আনন্দিত এবং গর্বিত। পুরস্কার তুলে দিচ্ছেন হাড়োয়া শারীরিক
কেবলা জনাব বিশ্বাস হুজুর কেবলা বিশ্বাস হুজুরকে জানাই স্বাগতম বঙ্গবন্ধুর পক্ষে বিশ্বাস হুজুরকে জানাই ওয়েলকাম বিশ্বাস হুজুর কেবলা জিন্দাবাদ বিশ্বাস হুজুর কেবলা জিন্দাবাদ বুটি বুটি পায় অন্যতম একজন সাহিত্যিক আপনারা যারা তার সম্পর্কে জানেন নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছেন মানুষকে এখনো আমাদের কাছে আমরা আমাদের কাছের মানুষ বলে সেভাবে আমরা উপলব্ধি করতে পারিনি কিন্তু তিনি যে একজন সাহিত্যিক আচ্ছা আপনারা বসে যান পূর্ণময় ষষ্ঠা শান্তি বর্ষিত হোক আমি কৃতজ্ঞ আপনারা আমাকে সংবর্ধিত করেছেন কিন্তু আমি যে শুধু অমুসলিম ভাইয়েরা ভালো করে বোঝেন না সেগুলো বোঝাবার চেষ্টা করেছি তাই নয় সে চেষ্টা আমি যথেষ্ট করেছি আমি জানি অঞ্জনবাবু এখানে আছেন তিনি তার স্বীকৃতি দিয়েছেন অকুণ্ঠ চিত্তে নানা সভায় বলেছেন অনেক কথাই আমরা জানতাম না যা আপনার লেখা পড়ে বা প্রকাশ্য সভায় বলেছেন রৌফের লেখা পড়ে আমরা বুঝতে শুরু করেছি ওকে শুধু যে মুসলমানরা শুধু যে অমুসলমানরা অসচেতন ছিল তা নয় আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানেরা তাদের যে ধারাটা রয়েছে আমি বরাবরই আমার অমুসলিম ভাইদের বোঝাবার চেষ্টা করেছি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলিম শিক্ষিতের ধারাটাই হচ্ছে মেন ধারা এবং তাদের মধ্যেও এই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে চূড়ান্ত অজ্ঞতা রয়েছে আজও তা আমি অনেকখানি সেই অজ্ঞতা কাটাবার সঙ্গে আমাদের যে ভুল বোঝাবুঝির জায়গাগুলো কোথায় অনেক সময় আমাদের যদি প্রাক ধারণা আমরা কতগুলো লালন করি যেগুলোর কারণে অনেকেই ধরতে পারে না সেগুলো বোঝাবার চেষ্টা করেছি আমি যে লেখার পর থেকে প্রতিদিনের লেখা বন্ধ করে দিয়েছিলাম বাধ্য হয়েছিলাম বলা যায় সেটা নিয়ে আজকে কি কাণ্ড দেখুন এই জলঙ্গির কথাটি আমি লিখেছিলাম যেখানে আজ অনাহার মৃত্যুর মিছিল করে আমি সেদিন লিখেছিলাম আমাদের দেশে বন্যার ত্রাণ হয় খরার ত্রাণ হয় নদী ভাঙনের ত্রাণ হয় না নদী ভাঙনগ্রস্ত অবস্থাপন্ন দরিদ্র ছিল কিন্তু বহু অবস্থাপন্ন পরিবার মুসলমান পরিবার বেশিরভাগই নিঃস্ব পথে ভিখারিতে পরিণত হচ্ছে তাদের জীবিকার জন্য আর কোনো উপায় না থেকে ওই সীমান্ত এলাকায় অনেকেই চোরাচালানে জড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে অনেকেই শিক্ষিত খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত বেশ ক্ষমতাশালী লোকজন ছিল ছেলেমেয়েরা ছিল আমি লিখেছিলাম যে এই চোরাচালানকারীদের খামোখা আইএসআই করবেন না বরং এদের বিকল্প জীবিকার ব্যবস্থা করুন আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করছিলাম তখন বিজেপির জোট ক্ষমতায় আমি বলেছিলাম এই জোট তাদের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী দিয়ে যে অপবাদ দিতে চাইছে যেভাবে গোটা মুসলমান সমাজকে ব্রান্ডেড করে তারা যাতে কিছুতেই আর্মিতে সৈন্যবাহিনীতে জায়গা না পায় তার ষড়যন্ত্র করছে সেটা বুঝুন এ কথা তখন অঞ্জনবাবু ক্ষমতায় ছিলেন অঞ্জনবাবু আজও কার্যকরীভাবে এবং তার আগে থেকেই এইসব চলছে নানান পয়েন্ট নিয়ে যেগুলো আমি প্রায় 9.5 বছর লিখেছি অঞ্জনবাবু তার জন্যই ভাই সম্পাদক যতক্ষণ তার ক্ষমতা নিয়েছিলেন কেউ কোনো প্রশ্ন করেনি একটা অক্ষরে বিপরীত করার কথা ভাবেনি সেই আমাকে বারবার তাদের সঙ্গে ঠক্কর খেতে হচ্ছে
এইভাবে এগোনো যায় না। ঠিক কথাগুলো ঠিকভাবে বলতে না পারলে, আমি অন্তত তো বেতনভোগ সাংবাদিক ছিলাম না, ওনারা আমার চাকরি করেছি, অনেক বড় মাইনের চাকরি, সেটাও আমাকে ছাড়তে হয়েছিল। মানে আমি খুব করে না, এটাও বাধ্য হয়েছিলাম। তো এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমাদের নিজেদেরও অনেক জায়গায় শান্তি থেকে যাচ্ছে। আমি ওই যেটা শুরু করেছিলাম শুধু মুসলমানদের কাছে, মুসলমানদের সমস্যা, যেটা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা মনে করছেন একদম লেখা বন্ধ করে দিন, তা তো দিইনি, মাঝে মাঝে লিখি। একটা নতুন কাগজ বেরোলো, তাতে আমি কিছু উত্তর সম্পাদকীয় লিখলাম, দৈনিক স্টেটমেন্টে, তারপরে তারা ঝড় হয়ে গেল আমার বিরুদ্ধে সমালোচনা। কোনো একটা সম্পাদকীর উপরে 7 দিন ধরে 7খানা সম্পাদকীয় লেখা হচ্ছে, এবারে আমাদের বাংলা সাংবাদিকতার জগতে কখনো নাম ধরে, এবং বেশিরভাগটাই গালাগাল। আপনারা জানেন যেসব কাগজ খুব বড় পত্রিকায় যেসব ভুল তথ্য নেই, সেদিনও আমি বাধ্য হয়েছি ওই যে মৌলবাদী মেদিনীপুরে প্রতিবাদ হলো, বললো মৌলবাদীদের, কেন আমি কারা মৌলবাদী? ঠিক আছে, উত্তর সম্পাদক লিখবেন তো, ছাপবে না তো পত্র ছাপুক। আপনারা নিশ্চয়ই কেউ কেউ সেটা লক্ষ্য করেছেন যে আমি মূল জায়গাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওইসব পত্রিকায় যে কাজটা করলে ভুল বোঝাবুঝি বেড়ে যাবে বলে আমার মনে হয়, সেটা হলো আত্মসমালোচনা। মুসলমানদের নিজেদের দিক থেকে তো আত্মসমালোচনা হওয়া উচিত। যে টুপি, দাড়ি, লুঙ্গি, পাঞ্জাবা পাঞ্জাবি এইসব দেখলেই ভাববেন না যে সব মৌলবাদী। এরাও চিন্তাশীল মানুষ, এদের মধ্যে যুক্তি সবই একটা চাহিদার ব্যাপার। অবহেলিত সম্প্রদায় হিসাবে মুসলমানদের মূল মিডিয়ায় তারা অবহেলিত, ফলে তাদেরকে জায়গা করে দিতে হবে মিডিয়ায়, এই ব্যাপারে কোনো বিতর্ক থাকতে পারে না। এবং তেমন মিডিয়া, প্যারালাল মিডিয়া তৈরি করতে হবে, এ ব্যাপারেও কোনো বিতর্ক থাকতে পারে না। কিন্তু সেই প্যারালাল মিডিয়াকে সত্যিকারের মিডিয়া হওয়া চাই, এবং সে যেন এমন একটা চাহিদা পূরণ করতে শুরু করে যে ওটা না হলে চলছে না, ওটা আমাকে রাখতেই হবে। আমাকে বেশ কিছু নামী কাগজ আছে, এই মার্কেট করেন যে এই মুসলমানরা পড়তে চায়, চাহিদা যদি কোনো পত্রিকা পূরণ করে, মিডিয়া একটা সাংঘাতিক চাহিদা। সংবাদ বিশ্লেষণ, খবরের ভেতরের খবর, যে খবর উন্মোচন করে অন্যায়, জুলুম, মানে মানুষের বিরুদ্ধে মানুষের যে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, সবকে উন্মোচিত করে, তার চাহিদা থাকবে না এমন হতেই পারে না। এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তা আপনাকে জানতে হবে। তাকে শুধু, তার সমস্ত কথাকে শুধু একটা, যারা অবহেলা করছে তাদেরকে দূরে ফেলে রাখছে, তাদের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নিজস্ব ভালো কল্যাণ কিসে, সেই ধারণাটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাধনা হতে পারে না। যে মানুষ সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে বাঁচতে শিখেছে, পরিচ্ছন্নভাবে তার চারপাশের পরিবেশকে সুন্দর করার আকুতি আগ্রহকে পোষণ করে, সেই কেবল সাহিত্য সৌন্দর্য নির্মাণ করতে পারে। এসব কথা, এই যে আমাদের কমিউনিটি পেপার, তার কিন্তু ত্রুটি আমি জানি, কেন ব্যাকওয়ার্ডনেস আমি জানি। আপনাদের পত্রিকা খুলে পড়ে দেখুন, ভাষা, তাকে ক্রমাগত বাংলা ভাষার যে অসীম ক্ষমতা, তাকে আয়ত্ত করা, তার বানান বিধিকে আয়ত্ত করা। আপনারা মোহাম্মদী বলে মতন ছকছক করে আজও,
ওই রকম পত্রিকা আমরা করতে পারি না। কেন? এত টেকনোলজি, এত প্রযুক্তি, এত বিকাশ, কম্পিউটারে অবস্টেট্রিক্সে এত সব রংনামা সত্ত্বেও ওই রকম একটা ঝকঝকে পত্রিকা আমরা করতে পারি না। কারণ কি? সাধনার কোথাও একটা অভাব হচ্ছে, তিনি বলতে পারেন না। তাকে ক্রমাগত পারফেকশনের চেষ্টা করতে হয়। এগুলো আমাদের রয়েছে শোধরাবে কাজ, সেইখানে আমাদের এই কমিউনিটি পেপারগুলোর ভূমিকা। একটা কাগজ করতেন বঙ্গদর্শন, সেই কাগজে যারা লিখত, সেই সময় লেখার অভ্যাস খুব বেশি মানুষের ছিল না। যারা লিখত উনি একা প্রায় সব লেখাগুলোকে সংশোধন করে তারপরে তথ্য ব্যবহার করলে তবে তোমার বক্তব্য ঠিকভাবে প্রস্ফুটিত হবে, সেটা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সম্পাদকের কলম চালাতেন। তাকে মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী যে সম্প্রদায়, যাদের সঙ্গে প্রতিদিন আমাদের কাজ করতে হয়, তাদের যে মান ভাবতে হবে যে যেখানে যেখানে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। এই যে এক মহিলা অনেকে মেয়ে ছেলে বলে আমি এভাবে অসম্মান করতে রাজি নই, সে ইসলামের সমালোচনা নাকি করে, সে মুসলমানরা নাকি ছেড়ে যায়। আমি কিছুদিন আগে একটা পত্রে লিখেছি, আপনারা কেউ কেউ পড়েছেন, ইসলামের সমালোচনা করলে মুসলমানরা খেপে যায়, এসব ভুল ধারণা। কোরআন শরীফ, হাদিস শরীফ আর একজন সমালোচনা করে নস্যাৎ করে দেয়, আর আমরা যা আমাদেরকে বুদ্ধু বলবে, ঠিক আছে আমরা বুদ্ধু, আমি গর্বিত নিজেকে বুদ্ধু ভাবছি যদি আমাকে আমাদের প্রিয় নবীর অনুগামী যারা সরকার আবিষ্কারকে দেয়া যে বাক্য দিয়ে বরণ করছে স্বাগত মাওলানা মহিবুল ইসলাম। আমরা যে বিশিষ্ট চারজন যদিও তার নাম করাটা চূড়ান্তভাবে দেওয়া দিই, তবু বিদেশ থেকে বহিরাগত অনেক নিয়ম সত্যি মাননীয় মাহমুদ বাক্তিয়ারি ইস্তাগফিরুল্লাহ মাসরাই দরবার করি। এই মতে মুজাহিদ আপনার প্রতি রইল হাজার হাজার সালাম। আজকের এই সাহিত্য সম্মেলনে আপনার আগমন যেন কোটি কোটি তারকারাজির মাঝে পূর্ণিমার চন্দ্রে পুনরাবির্ভাব। যত পীর মনীষী মহাপুরুষদের জন্ম দিয়েছেন, আপনি তো প্রকৃত মানুষ হয়েছেন, কি তার প্রয়োজন পাপের কাজে নিমগ্ন। আপনি তখন কোরআন হাদিসের মধুমাখা বানিয়ে বাঙালি সমাজকে প্রকৃত মানুষ আপনার ঋণ শোধ করতে পারবো না, বরং আপনার মতো পণ্ডিত মানুষ এ অগণের গাছে সাড়া দিয়ে বঙ্গবন্ধুর পুরস্কার গ্রহণ করে বঙ্গবন্ধুর পরিবারকে আরো এক ধাপ ঋণ বাড়িয়ে দিলেন। দয়াময় আল্লাহ তাআলা আপনার মতো মানুষকে দীর্ঘদিন প্রজেক্ট কনসালটেন্ট মাননীয় আর মহাশয়, পৃথিবীতে অনেক সমাজসেবী দেখেছি, কিন্তু আপনার মতো এমন বাঙালি প্রিয় পরধর্ম সহিষ্ণু সমাজসেবী জগৎ কমই পেয়েছে। বাঙালি না হয়েও ধর্ম মানুষের সাথে আপনি যখন মিশতে যাবেন, কেউ তখন আপনাকে আলাদা হিসাবে চিনতেই পারে না। সুন্দরবন এলাকার মানুষ স্বাভাবিকভাবে অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষা এবং শিক্ষান্তি কর্মসংস্থানের ব্যাপারে তারা দারুণভাবে অসহায়। তাই দিল্লি থেকে উড়িয়েছে এই বাবদকে উপেক্ষা করে সুন্দরবন এলাকায় মেডিকেল কলেজ ও
হাসপাতাল এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করার দাবি আপনিও করেছেন। আপন স্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজ বঙ্গন সম্মেলন यहाँ आ रही है। ये लोग चाहते हैं कि आपकी जमा कर सकें। First of all, I want to apologize. My friend thought that I am chairman of Indian Medical Council. I am sorry for the misinformation. I am a simple man. Giving here. I am in this field for the past 20 years, guiding almost all trustees and societies in the establishment of the professional colleges. I am consultant to Muslim Educational Society at Kerala.